আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হলো একটা আষাঢ়ি গল্প। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরো গল্প চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে কেবল তাসের সাহেব, তাসির বিবি টেক্কা এবং গোলামের বাস। দুরি তীরি হইতে নহলা দহলা পর্যন্ত আরো অনেক গড় গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চজাতীয় নহে। টেক্কা সাহেব, গোলাম, এই তিনটি প্রধান বর্ণ। নহলা দহলার অন্তজ তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার যোগ্য নহে, কিন্তু চমৎকার শৃঙ্খলা, কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে। তাহার রেখামাত্র ইতস্তত হইবার জো নাই। সকলেই যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায়, বংশাবলীক্রমে কেবল পূর্ববর্তী দিগের উপর দাগা বুলাইয়া চলা। সে যে কি কাজ তাহা বিদেশীর পক্ষে বুঝা শক্ত। হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয়, কেবল নিয়মে চলাফেরা, নিয়মে যাওয়া আসা, নিয়মে উঠা পড়া। অদৃশ্য হস্তে তাহাদিগকে চালনা করিতেছে এবং তাহারা চলিতেছে। তাহাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নাই, চিরকাল একমাত্র ভাব চাপ মারিয়া রইয়াছে, যেন ফেলফেল ছবির মতো। মানদাতার আমল হইতে মাথার টুপি অবধি পায়ের জুতা পর্যন্ত অবিকল সমভাবে রহিয়াছে। কখনো কাহাকেও চিন্তা করিতে হয় না, বিবেচনা করিতে হয় না। সকলেই মৌন নির্জীবভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায়, পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিত হইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে। কাহারও কোনো আশা নাই, অবিলাস নাই, ভয় নাই, নূতন পথে চলিবার চেষ্টা নাই, হাসি নাই, কান্না নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই। খাঁচার মধ্যে যেমন পাখি জটপট করে, এই চিত্রিতবৎ মূর্তিগুলোর অন্তরে সেরূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না। অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল। তখন খাঁচা দুলিত এবং ভিতর হইতে পাখার শব্দ এবং গান শোনা যাইত। গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িত। এখন কেবল পিঞ্জরের সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণীবিন্যস্ত লৌহশলাকাগুলোই অনুভব করা যায়। পাখি উড়িয়াছে কি মরিয়াছে, কি জীবন মৃত্যু হইয়া আছে, তাহা কেহ বলিতে পারে। আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি, পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ। পথে ঘাটে গৃহে সকলেই সুসংহত, সুবিহিত। শব্দ নাই, দ্বন্দ্ব নাই, উৎসাহ নাই, আগ্রহ নাই, কেবল নিত্য নৈমিত্তিক ক্ষুদ্র কাজ এবং ক্ষুদ্র বিশ্রাম। সমুদ্র অবিশ্রাম একতা নশব্দপূর্বক তটের উপর সহস্র ফেন শুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রাবিষে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পক্ষিমাতার দুই প্রসারিত নীল পক্ষের মতো আকাশ দিক দিগন্তে শান্তি রক্ষা করিতেছে। অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ দেবেশের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হয়ে আসিতে পারে না। সেই পরপারে, সেই বিদেশে এক দোরানির ছেলে, এক রাজপুত্র বাস করত। সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে। সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অবিলাসের জাল বুনিতেছে। সেই জাল দিক দিগন্তরে নিক্ষেপ করিয়া কল্পনার বিশ্বজগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। তাহার অশান্ত চিত্ত সমুদ্র তীরে আকাশের সীমার ওই দিগন্তরুদি নীল গিরিমালার পরপারে সর্বদা সঞ্চরণ করিয়া ফিরিতেছে। খুঁজিতে চায় পঙ্কিরাজ গোড়া। কোথায় পাকার সাপের মাথার মানিক, পারিজাত পুষ্প, সোনার কাঠি, রূপার কাঠি কোথায় পাওয়া যায়? কোথায় 7 সমুদ্র 13 নদী পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভব আলোক সুন্দরী রাজকুমার ঘুমাইয়া রহিয়াছেন। রাজকুমারী ঘুমাইয়া রহিয়াছেন। রাজপুত্র পাঠশালায় পড়িতে যায়। সেখানে পাঠান্তে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের এবং কোটালের পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শুনে। চুপ চুপ করিয়া বৃষ্টি পড়ে, মেঘে অন্ধকার হইয়া থাকে। গৃহদ্বারে মায়ের কাছে বসে সমুদ্রের দিকে চাইয়া রাজপুত্র বলে, মা, একটা খুব দূরদেশের গল্প বলো।
মা অনেকক্ষণ ধরিয়া তাহার বাল্যশ্রুত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন। বৃষ্টির জর্জর শব্দের মধ্যে সেই সব গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত। একদিন সৌদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে বলিল, সাংঘাত, পড়াশোনা সাঙ্গ করিয়াছি, এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব, তাই বিদায় লইতে আসিলাম। রাজার পুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কোটালের পুত্র কহিল, আমাকে কি একা ফেলে যাইবে? আমিও তোমাদের সঙ্গে। সমুদ্রের সৌদাগরে দ্বাদশ তরী প্রস্তুত ছিল। তিন বন্ধু চড়িয়া বসিল। দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল। নৌকাগুলা রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটে চলিল। শঙ্খদ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ, চন্দন দ্বীপে গিয়া এক নৌকা চন্দন, প্রবাল দ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বুঝাই হইল। তাহার পর আর 4 বৎসরে গজদন্ত মৃগ নাবি লবঙ্গ জায়ফলে যখন আর 4টি নৌকা পূর্ণ হইল, তখন সহসা একটা বিপর্যয় জ্বর আসিল। সব কটা নৌকা ডুবিল। কেবল একটি নৌকা 3 বন্ধুকে একটা দ্বীপে আশ্রয়ে ফেলিয়া খান খান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসের বিবি, তাসের গোলাম যথানিয়মে বাস করে এবং দহলা নহলা গুলাও তাহাদের প্রধানবর্তী হইয়া যথানিয়মে কাল কাটায়। তাসের রাজ্যে এতদিন কোনো উপদ্রব ছিল না। এই প্রথম গুলযুগের সূত্রপাত হইল। এতদিন পরে প্রথম এই একটা তর্ক উঠিল, এই যে 3টি লোক হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় সমুদ্র হইতে উঠে আসিল, ইহাদিগকে কোন শ্রেণীতে ফেলা যাইবে? প্রথমত, ইহারা কোন জাতি? টেক্কা, সাহেব, গোলাম না দহলা নহলা? দ্বিতীয়ত, ইহারা কোন গোত্র? ইস্কাবন, চিরেতন, হরতন অথবা রোহিতন? এ সমস্ত স্থির না হইলে ইহাদের সহিত কোনরূপ ব্যবহার করাই কঠিন। ইহারা কাহার অন্ন খাইবে, কাহার সহিত বাস করিবে? ইহাদের মধ্যে অধিকার ভেদে কেই বা বায়ুকোণে, কেই বা নৈঋত কোণে, কেই বা ঈশান কোণে মাথা রাখে এবং কেই বা দণ্ডায়মান হইয়া নিদ্রা দিবে, তাহার কিছুই স্থির হয় নাই। এ রাজ্যে এত বড় বিষম দুশ্চিন্তার কারণ ইতিপূর্বে আর কখনো ঘটে নাই। কিন্তু ক্ষুধা কাতর বিদেশী 3 বন্ধুর এ সকল গুরুতর বিষয়ে তিলমাত্র চিন্তা নেই। তাহারা কোনো গতিকে আহার পাইলেই বাঁচে। যখন দেখিল তাহাদের আহার আদি দিতে সকলে ইতস্তত করিতে লাগিল এবং বিধান খুঁজিবার জন্য টেক্কারা বিরাট সভা আহ্বান করিল, তখন তাহারা যে যেখানে যে খাদ্য পাইল খাইতে আরম্ভ করিয়া দিল। এই ব্যবহারে 2টি তিরি পর্যন্ত অবাক। তিরি কহিল, ভাই দুরি, ইহাদের বাজ বিচার কিছুই নাই। দুরি কহিল, ভাই তিরি, বেশ দেখিতেছি ইহারা আমাদের অপেক্ষাও নিষেধ জাতীয়। আহারাদি করিয়া ঠান্ডা হইয়া 3 বন্ধু দেখিল এখানকার মানুষগুলা কিছু নতুন রকমের, যেন জগতে ইহাদের কোথাও মূল্য নেই, যেন ইহাদের টিকি ধরিয়া কে উৎপাটন করিয়া লইয়াছে। ইহারা এক প্রকার হতবুদ্ধিভাবে সংসারের স্পর্শ পরিত্যাগ করিয়া দুলিয়া দুলিয়া বেড়াইতেছে। যাহা কিছু করিতেছে তাহা যেন আর একজনকে করাইতেছে, ঠিক যেন পুতলাবাজির দুদুল্যমান পুতুলগুলির মতো। তাই কাহারও মুখে ভাব নাই, ভাবনা নাই, সকলেই নিরতিশয় গম্ভীর চালে যথানিয়মে চলাফেরা করিতেছে, অথচ সব শুদ্ধ ভারী অদ্ভুত দেখাইতেছে। চারিদিকে এই জীবন্ত নির্জীবতার পরম গম্ভীর রকম সকম দেখিয়া রাজপুত্র আকাশে মুখ তুলিয়া হা হা করিয়া হাসিয়া উঠিল। এই আন্তরিক কৌতুকের উচ্চ হাস্যধ্বনি তাসরাজ্যের কলরবহীন রাজপথে বাড়ি বিচিত্র শুনাইল। এখানে সকলেই এমনি একান্ত যথাযথ, এমনি পরিপাটি, এমনি প্রাচীন, এমনি সুগম্ভীর যে কৌতুক আপনার অকস্মাৎ উচ্ছ্বসিত উচ্ছৃঙ্খল শব্দে আপনি চকিত হইয়া ম্লান হইয়া নির্বাপিত হইয়া গেল। চারিদিকে লোকপ্রবাহ পূর্বাপেক্ষা দ্বিগুণ স্তব্ধ গম্ভীর অনুভূত হইল। কোটালের পুত্র এবং সৌদাগরের পুত্র ব্যাকুল হইয়া রাজপুত্রকে কহিল, ভাই সাংঘাত, এই নিরানন্দ ভূমিতে আর এক দণ্ড নয়, এখানে আর 2 দিন থাকিলে মাঝে মাঝে আপনাকে স্পর্শ করিয়া দেখিতে হইবে জীবিত আছে কিনা। রাজপুত্র কহিল, না ভাই, আমার কৌতূহল হইতেছে, ইহারা মানুষের মতো দেখিতে, ইহাদের মধ্যে এক ফোঁটা জীবন্ত পদার্থ আছে কি না একবার নাড়া দিয়ে দেখিতে হইবে। এমনি তো কিছুক্ষণ যায়, কিন্তু এই 3টি বিদেশি যুবক কোনো নিয়মের মধ্যেই ধরা দেয় না। যেখানে ওঠা বসা, মুখ ফেরানো, উপর হওয়া, চিত হওয়া, মাথা নড়া, দিগবাচি খাওয়া উচিত, ইহারা তাহার কিছুই করে না, বরং সকৌতুকে নিরীক্ষণ করে এবং হাসে।
এই সমস্ত যথাবিহিত অশেষ ক্রিয়াকলাপের মধ্যে যে একটি দীর্ঘগজ গাম্ভীর্য আছে, ইহারা তদ্বা দ্বারা অভিভূত হয় নাই। একদিন টেক্কা সাহেব গুলাম আসিয়া রাজপুত্র কুটালের পুত্র এবং সৌদাগরের পুত্রকে হাড়ির মতো গলা করিয়া অবিচলিত গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করিল, তোমরা বিদার মধ্যে চলিতেছ না কেন? তিন বন্ধু উত্তর কহিল, আমাদের ইচ্ছা। হাড়ির মতো গলা করিয়া তার রাজ্যের তিন অধিনায়ক স্বপ্নাভিভূতের মতো বহিল, ইচ্ছা? সে বেটাকে? ইচ্ছা কি সেদিন বুঝিল না, কিন্তু ক্রমে ক্রমে বুঝিল। প্রতিদিন দেখিতে লাগিল, এমনি করিয়া না চলিয়া অমন করিয়া চলা অসম্ভব। যেমন এদিক আছে তেমনি অধিক আছে। বিদেশ হইতে তিনটি জীবন্ত দৃষ্টান্ত আসিয়া জানাইয়া দিল, বিধানের মধ্যেই মানবের সমস্ত স্বাধীনতা সীমা নহে। এমনি করিয়া তাহারা ইচ্ছা নামক একটা রাজশক্তির প্রভাব অস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল। ওই সেটি যেমনি অনুভব করা অমনি তাসরাজ্যের আগাগোড়া অল্প অল্প করিয়া আন্দোলিত হইতে আরম্ভ হইল। কত নিদ্র প্রকাণ্ড অজগর সর্বের অনেকগুলো কুণ্ডলীর মধ্যে জাগরণ। নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহার দিকে দৃষ্টিপাত করে নাই, নির্বাক নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে। এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো গণকৃষ্ণ পক্ষ ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিয়া রাজপুত্রের দিকে মুগ্ধ নেত্রে কটাক্ষপাত করিল। রাজপুত্র চমকে উঠে কহিল, একই সর্বনাশ! আমি জানিতাম ইহারা একটা মূর্তিবোধ। তাহা তো নহে, দেখিতেছি এ যে নারী। কুটালের পুত্র ও সৌদাগরের পুত্রকে নিবৃতে ডাকিয়া লইয়া রাজকুমার কহিল, ভাই, ইহার মধ্যে বড় মাধুর্য আছে। তাহার সেই নবভাবদীপ্ত কৃষ্ণনেত্রের প্রথম কটাক্ষপাতে আমার মনে হইল যেন আমি এক নূতন সৃষ্ট জগতের প্রথম উষার প্রথম উদয় দেখিতে পাইলাম। এতদিন যে ধৈর্য ধরিয়া অবস্থান করিতেছে, আজ তাহা সার্থক হইল। দুই বন্ধু পরম কৌতূহলের সহিত সহাস্যে কহিল, সত্য নাকি সাংঘাত? সেই হতভাগিনী হরতনের বিবিটি আজ হইতে প্রতিদিন নিয়ম বলিতে লাগিল। তাহারা যখন যেখানে হাজির হওয়া বিধান, মুহুর্মুহু তাহার ব্যতিক্রম হইতে আরম্ভ হইল। মনে করো, যখন তাহাকে গোলামের পাশে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইতে হবে, তখন সে হঠাৎ রাজপুত্রের পাশে আসন আসিয়া দাঁড়ায়। গোলাম অবিচলিত ভাবে সুগম্ভীর কণ্ঠে বলে, বিবি, তোমার ভুল হইল। শুনিয়া হরতনের বিবি স্বভাবত রক্তকপুল অধিকতর রক্তবর্ণ হইয়া ওঠে। তাহার নির্নিমেষ প্রশান্ত দৃষ্টি নত হইয়া যায়। রাজপুত্র উত্তর দেয়, কিছু ভুল হয় নাই, আজ হইতে আমি গোলাম। নবপ্রস্ফুটিত রমণীর হৃদয় হইতে একই অভূতপূর্ব শোভা, একই অভাবনীয় লাবণ্য বিস্ফুরিত হইতে লাগিল। তাহার গতিতে একই সুমধুর চাঞ্চল্য, তাহার দৃষ্টিপাতে একই হৃদয়ের হিল্লোল, তাহার সমস্ত অস্তিত্ব হইতে একটি সুগন্ধি আরতি। এই নব অপরাধিনীর ব্রহ্ম সংশোধনে সাতিশয় মনোযোগ করিতে গিয়া আজকাল সকলেরই ভ্রম হইতে লাগিল। টেক্কা আপনার চিরন্তন মর্যাদা রক্ষার কথা বিস্মিত হইল। সাহেব গোলামে আর প্রভেদ থাকে না। দহলা নহলা গুলাও পর্যন্ত কেমন হইয়া গেল। এই পুরাতন দ্বীপে বসন্তের কোকিল অনেকবার ডাকিয়াছে, কিন্তু সেইবার যেমন ডাকিল এমন আর কখনো ডাকে নাই। সমুদ্র চিরদিন একতান কলধ্বনিতে গান করিতে আসিতেছে, কিন্তু এতদিন যে সে সনাতন বিধানের অলঙ্গ মহিমা একসুরে ঘোষণা করিয়া আসিয়াছে, আজ সহসা দক্ষিণ বায়ু চঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবন তরঙ্গ রাশির মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে বাসাতে আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করিতে লাগিল। এই কি সেই টেক্কা, সেই সাহেব, সেই গোলাম? কোথায় গেল সেই পরিতুষ্ট পরিপুষ্ট সুগুল মুখচ্ছবি? কেহ বা আকাশের দিকে চায়, কেহ বা সমুদ্রের দ্বারে বসিয়া থাকে। কাহারও বা রাত্রে নিদ্রা হয় না, কাহারও বা আহারে মন নাই। মুখে কাহারও ঈর্ষা, কাহারও অনুরাগ, কাহারও ব্যাকুলতা, কাহারও সংশয়। কোথাও হাসি, কোথাও রুদন, কোথাও সঙ্গীত। সকলেরই নিজের প্রতি এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে। সকলেই আপনার সহিত অন্যের তুলনা করিতেছে। টেক্কা ভাবিতেছে, সাহেব ছোকরাটাকে দেখিতে নেহাত মন্দ না হোক, কিন্তু উহার স্ত্রী নাই। আমার চালচলনের মধ্যে এমন একটা মাহাত্ম্য আছে যে কোনো কোনো ব্যক্তি বিশেষের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। সাহেব ভাবিতেছে, টেক্কা সর্বদা বাড়ি টকটক করিয়া গাড় বাঁকাইয়া বেড়াইতেছে। মনে করিতেছে, উহাকে দেখিয়া বিবিগুলো বুক ফাটিয়া মারা গেল বলে ঈষৎ বক্র হাসিয়া দর্পণে মুখ দেখিতেছে। দেশে যতগুলো বিবি ছিলেন সকলেই প্রাণপণে সাজসজ্জা করেন, আর পরস্পরকে লক্ষ্য করিয়া বলেন, আহ,
মরিয়া যাই। গর্ভিণীর এত সাজের দুম কিসের জন্য গো বাপু? উহার রকম সকম দেখিয়া লজ্জা করে বলিয়া দ্বিগুণ প্রযত্নে হাব ভাব বিস্তার করিতে থাকেন। আবার কোথাও দুই সকায়, কোথাও দুই সখীতে গলা ধরিয়া নিবৃত্তে বসিয়া গোপন কথাবার্তা হইতে থাকে। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো রাগ করে, কখনো মান অভিমান চলে, কখনো সাদাসিধা হয়। যুবকগুলা পথের ধারে বনের ছায়ায় তরুমূলে পৃষ্ঠ রাখিয়া শুষ্ক পত্ররাশির উপর পা চড়াইয়া অলসভাবে বসিয়া থাকে। বালা সুনীল বসন পড়িয়া সেই ছায়াপথ দিয়া আপন মনে চলিতে চলিতে সেইখানে আসিয়া মুখ নত করিয়া চোখ ফিরিয়া লয়, যেন কাহাকেও দেখিতে পায় নাই, যেন কাহাকেও দেখা দিতে আসে নাই, এমনি ভাব করিয়া চলিয়া যায়। তাই দেখে কোনো খেপা যুবক দুঃসাহসে বর করিয়া তাড়াতাড়ি কাছে অগ্রসর হয়, কিন্তু মনের মতো একটা কথা জুগায় না, অপ্রতিভ হইয়া দাঁড়াইয়া পড়ে। অনুকূল অবসর চলিয়া যায় এবং রমণীয় অতীত মুহূর্তের মতো ক্রমে ক্রমে দূরে বিলীন হইয়া যায়। মাথার উপর পাখি ডাকিতে থাকে, বাতাস অঞ্চল ও অলক উড়াইয়া হু হু করিয়া বহিয়া যায়। তরু পল্লব ঝরঝর মর্মর করে এবং সমুদ্রের অবিশ্রাম উচ্ছ্বসিত ধ্বনি হৃদয়ের অব্যক্ত বাসনাকে দ্বিগুণ দুদুল্যমান করিয়া তোলে। একটা বসন্তে 3টা বিদেশি যুবক আসিয়া মরা গাঙ্গে এমনি একটা ভরা তুফান তুলিয়া দিল। রাজপুত্র দেখিলেন, জোয়ার বাটার মাঝখানে সমস্ত দেশটা থমথম করিতেছে। কথা নাই, কেবল মুখ চাওয়া চাওয়াই, কেবল 1 পা এগুনো, 2 পা পিছনো, কেবল আপনার মনের বাসনা স্তূপাকার করিয়া বালির ঘর গড়া এবং বালির ঘর ভাঙ্গা। সকলেই যেন ঘরের কোণে বসিয়া আপনার অঙ্কিতে আপনাকে আহুতি দিতেছে এবং প্রতিদিন কৃষ অবাক্যহীন হয়ে যাইতেছে। কেবল চোখ দুটি জ্বলিতেছে এবং অন্তর্নিহিত বাণীর আন্দোলনে অষ্টাধর বায়ুকম্পিত পল্লবের মতো স্পন্দিত হইতেছে। রাজপুত্র সকলকে ডাকিয়া বলিলেন, বাঁশি আনো, তুরি বেরি বাজাও, সকলে আনন্দধ্বনি করো, হরতনের বিবি স্বয়ংবরা হইবেন। তৎক্ষণাৎ দহলা নহলা বাঁশিতে ফু দিতে লাগিল, দুরি তিরি তুরি বিরি হইয়া পড়িল। হঠাৎ এই তুমুল আনন্দরতে সেই কানাকানি চাওয়াচাওয়ি ভাঙ্গিয়া গেল। উৎসবে নরনারী একত্র হইয়া কত কথা, কত হাসি, কত পরিহাস, কত রহস্য চলে মনের কথা বলা, কত চল করিয়া অবিশ্বাস দেখানো, কত উচ্চ হাসিয়া তুচ্ছ আলাপ। গণ অরণ্যে বাতাস উঠিলে যেমন শাখায় শাখায় পাতায় পাতায় লতায় বৃক্ষে নানা ভঙ্গিতে খেলাধুলা মেলামেলি হইতে থাকে, ইহাদের মধ্যে তেমনি হইতে লাগিল। এমনি কলরব আনন্দোৎসবের মধ্যে বাঁশিতে সকাল হইতে বড় মধুর স্বরে সাহানা বাজিতে লাগিল। আনন্দের মধ্যে গভীরতা, মিলনের মধ্যে বেকুলতা, বিশ্ব দৃশ্যের মধ্যে সৌন্দর্য, হৃদয়ে হৃদয়ে প্রীতির বেদনা সঞ্চার করিল। যাহারা ভালো করিয়া ভালোবাসি নাই তাহারা ভালোবাসিল, যাহারা ভালোবাসিয়াছিল তাহারা আনন্দে উদাস হইয়া গেল। হরতনের বিবি রাঙ্গা বসন পড়িয়া সমস্ত দিন একটা গোপন ছায়া কুঞ্চে বসিয়াছিল। তাহার কানেও দূর হইতে সাহানার তান প্রবেশ করিতেছিল এবং তাহার 2টি চক্ষু মুদ্রিত হইয়া আসিয়াছিল। হঠাৎ এক সময়ে চোখ মিলিয়া দেখিল, সম্মুখে রাজপুত্র বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আছে। সে অমনি কম্পিত হইয়া 2 হাতে মুখ ডাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল। রাজপুত্র সমস্ত দিন একাকী সমুদ্র তীরে পদচারণা করিতে করিতে সেই সন্ত্রস্ত নেত্রকপ এবং সলজ্জ লুণ্ঠন মনে মনে আলোচনা করিতে লাগিলেন। রাতে শত সহস্র দ্বীপের আলোকে, মালার সুগন্ধে, বাঁশির সঙ্গীতে অলঙ্কৃত সুসজ্জিত সহস্র শ্রেণীবদ্ধ যুবকদের সভায় একটি বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুত্রের সম্মুখে আসিয়া নতশিরে দাঁড়াইল। অবিলসিত কণ্ঠে মালাও উঠিল না, অবিলসিত মুখ চোখও তুলিতে পারিল না। রাজপুত্র তখন আপনি শির নত করিলেন এবং মাল্য স্খলিত হইয়া তাহার কণ্ঠে পড়িয়া গেল। চিত্রবৎ নিস্তব্ধ সভা সহসা আনন্দ উৎসবে আলোড়িত হইয়া উঠিল। সকলে বরকন্যাকে সমাদর করিয়া সিংহাসনে লইয়া বসিল। রাজপুত্রকে সকলে মিলিয়া রাজ্যে অভিষেক করিল। সমুদ্র পারের দক্ষিণী দুয়ারানী সোনার তরীতে চড়িয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন। সবীর দল হঠাৎ মানুষ হইয়া উঠিয়াছে। এখন আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি এবং অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই। সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ, রাগ দেশ, বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজার নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া